নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আরজিকর কাণ্ড নিয়ে রাজ্য এবং দেশ তো উত্তাল, এটা আপনারা জানেনই। কিন্তু আমাদের পড়োশী বাংলাদেশে কি হচ্ছে দেখুন। জামাতের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। জামাত এবং ইসলামিক দলগুলো এবার বাংলাদেশ রাজনীতির মেইনস্ট্রিমে ফিরছে এবং ইসলামী শাসন ব্যবস্থা চালু করার অঙ্গীকার করেছেন জামাতের নেতারা। যদিও স্তোকবাক্য দিয়েছেন যে বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকবে, কিন্তু অতীতে জামাতের কার্যকলাপ এবং তার ছাত্র সংগঠনের কার্যকলাপ আমাদের মনে নানা প্রশ্নের জন্ম দেয়। আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে এবং আদালতে পেশ করার সময় তারা জনরোষেরও শিকার হচ্ছেন। এমনকি দীপু মনিও আক্রোশের হাত থেকে নিস্তার পাননি। মুক্তিযোদ্ধা কোটায় যারা সরকারি স্কুলে, প্রাথমিক স্কুলে, সরকারি দপ্তরে চাকরি পেয়েছেন, কোন কোন দপ্তরে মুক্তিযোদ্ধা কোটায় কতজন চাকরি পেয়েছেন অন্তর্বর্তী সরকার তার পুরো হিসেব চেয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে বা স্বেচ্ছা অবসর নিতে বাধ্য করা হবে। ঢাকার অদূরে এটি টায়ার কারখানা লুট করতে গিয়ে ১৭৫ জন পুড়ে মারা গেছে। আল কায়দা ঘনিষ্ঠ জঙ্গি নেতা এবং আরো অনেক জঙ্গি নেতা কারাগার থেকে মুক্ত হয়েছেন এবং এই জঙ্গি নেতারা দক্ষিণ পূর্ব এশিয়ার শান্তি এবং সুস্থিতির পক্ষে বিপজ্জনক। ভারত বিরোধী মনোভাব এখনো তীব্র এবং বাংলাদেশে যে বন্যা হলো কয়েকটা জায়গায়, তার পিছনে ভারতের হাত রয়েছে বলে বাংলাদেশের জামাত, বিএনপি এবং জনমানুষের একটা বড় অংশ সোচ্চার হয়েছে এবং ইউনিশ সরকার মুখে যাই বলুন না কেন তারা কিন্তু ভারত বিরোধী কার্যকলাপকে মদদ দিয়ে চলেছে। ভারতের সঙ্গে বাংলাদেশের ৪,০০০ কিলোমিটারের বেশি সীমান্ত আছে, তার অনেকটা মুক্ত সীমান্ত। পশ্চিমবঙ্গের সাথেও দীর্ঘ সীমান্ত আছে, ল্যান্ড বর্ডার আছে, রিভারাইন বর্ডার আছে। ইতিমধ্যে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে, ব্যর্থ হয়েছে। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছেন। প্রধানমন্ত্রীকে ইউনূস ফোন করেছিলেন, প্রধানমন্ত্রী হিন্দুদের নিরাপত্তার বিষয়ে ইউনূসকে উদ্যোগ নিতে বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে তারা সবকিছুর উপর নজর রাখছে। অতীতে বাংলাদেশ থেকে এই পশ্চিমবঙ্গে ঢুকে লুকিয়ে থেকে জিহাদি স্লিপার সেল তৈরি করে এই দেশে নাশকতা ঘটনা করার ছক কষা হয়েছে। এই যে ২০২৪-এর ১ মার্চ রামেশ্বরম কাফে বেঙ্গালুরুতে, সেখানে যে বিস্ফোরণ হয়, ২ জন পশ্চিমবঙ্গে লুকিয়েছিল। অর্থাৎ পশ্চিমবঙ্গ লুকিয়ে থাকার পক্ষে একটা সেফ জায়গা, এটা অনেকেই বলেন এবং কেন্দ্রীয় সরকারও এই মতটা পোষণ করে। এখন বিএসএফ ভিতরের দিকে অনেক কিলোমিটার জায়গায় তাদের কাজ করতে পারবে, এটা স্বরাষ্ট্রমন্ত্রক বলার পর মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি করেছেন। বলেছিলেন পুলিশকে নজর রাখতে বিএসএফ এর উপর। বিএসএফ চৌকি বানাবার জন্য জায়গা জমি চেয়েছিল, রাজ্য সরকার দিতে চায়নি বলে শুভেন্দু অধিকারী সরব হয়েছেন। আর রাজ্যে একটা অভূতপূর্ব আন্দোলন চলছে, সেটা কোনো রাজনৈতিক দল, তারা বাইরে আছে, কিন্তু মূল আন্দোলনটা আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে সংগঠিত করছে সিভিল সোসাইটি এবং এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। দীর্ঘদিন এইরকম আন্দোলন দেখা যায়নি। এই প্রেক্ষিতে আরজিকর কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগ সুপ্রিম কোর্টে করছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। ক্রাইমস অকারেন্স অফ ক্রাইমকে ডিস্টর্ট করার অভিযোগ করেছেন। সিবিআইও দাবি করছে যে তথ্য প্রমাণ লোপাট হয়ে থাকতে পারে এবং
কলকাতা পুলিশের ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্ট, এবং সেই জন্য মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশে কলকাতা শহরের আরজিকর হসপিটালের নিরাপত্তা দেখছে সিআইএসএফ। সামথিং ইজ কুকিং আপ ইন দিল্লি। অর্থাৎ রাজ্য প্রশাসনের উপর অনাস্থা সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়েছে, কলকাতা পুলিশের উপর পার্টিকুলার, নইলে সিআইএসএফ এর নিরাপত্তা কলকাতার একটি শতাব্দী প্রাচীন মেডিকেল কলেজ ও হসপিটালে এটা অভূতপূর্ব। অর্থাৎ সুপ্রিম কোর্ট কার্যত এন্ডোর্স করলো যে আইন শৃঙ্খলা রক্ষা করতে আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে প্রশাসন ব্যর্থ, এবং কেন্দ্রীয় সরকার এটাকে ভবিষ্যতে এই ঘটনাটাকে তুলে ধরে বলতেই পারে যে ইন্টারনাল সিকিউরিটি এবং এক্সটার্নাল অ্যাগ্রেশন থেকে রাজ্যকে রক্ষা করতে, রাজ্য যাতে সংবিধান মেনে চলে, তারা হস্তক্ষেপ করবে। এখানে এক্সটার্নাল অ্যাগ্রেশন, দেখুন এক্সটার্নাল অ্যাগ্রেশনের সম্ভাবনা আমি দেখছি না, কিন্তু বাংলাদেশ থেকে এখানে যদি লোকজন ঢুকে পড়ে, তারা যদি ভারতে লুকিয়ে থেকে এখানে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করে, সেটা তো খুব বিপজ্জনক। আপনি সেটা থেকে এক্সটার্নাল থ্রেট বলতে পারেন, কিন্তু ইন্টারনাল ডিস্টারবেন্স, যেটা দেখুন সরকারি সম্পত্তি যেভাবে ভাঙচুর হলো 14ই আগস্টের রাতে, পুলিশ কার্যত নীরব দর্শক, পুলিশ নিজের প্রাণ বাঁচাতে হসপিটালের নার্সদের কাছে সাহায্য চেয়েছে, নার্সরা বলেছেন। বিনীত গোয়েল কার্যত স্বীকার করে নিয়েছেন যে ইন্টেলিজেন্সের খামতি ছিল। তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কিন্তু বলল যে এখানে সিআইএসএফ মোতায়েন হবে আরজিকরে। অনেকে বলছেন এটা হিমশৈলের চূড়া। পরবর্তীকালে এটাকে সামনে রেখে, সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার কিন্তু বড় ধরনের কোনো হস্তক্ষেপ করতে পারে, বিশেষ করে 26-এর নির্বাচনের আগে। দেখুন 356-52 গল্প কোনোদিন হবে না, সম্ভব নয়। নরেন্দ্র মোদী তার 13 বছরের শাসনে কোনো রাজ্যে কোনো সরকার কিন্তু ফেলেননি 356 ধারা প্রয়োগ করে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ফেলেননি। জম্মু কাশ্মীরে স্টেটহুড বাতিল হয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে, সেটা ভিন্ন আসপেক্ট, কিন্তু অন্য কোথাও 356 দ্বারা প্রয়োগ করে বিরোধী শাসিত রাজ্য সরকারকে ফেলা হয়নি এবং হবেও না। কিন্তু ইন্টারনাল ডিস্টারবেন্স এবং রাজ্য সরকার যাতে সংবিধান মেনে চলে সেটা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকার 356 বাদে অন্য পদক্ষেপ করতে পারে, হাতের কাছে 355। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, কথায় কথায় তিনি 355-56 দাবি করতেন, কিন্তু বাম জমানাতেও কোনোদিন হয়নি, তৃণমূল জমানার এই 2023-এর অগাস্ট মাসের আগে হয়নি যে পশ্চিমবঙ্গের একটি সরকারি মেডিকেল কলেজ ও হসপিটালের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে সিআইএসএফ, যারা মেট্রো রেল, এয়ারপোর্ট, ভাইটাল ইনস্টলেশন এবং অবশ্যই ভিভিআইপিদের নিরাপত্তা দেয়। তাহলে সিআইএসএফ এর পদচারণা খুব ইঙ্গিতবাহী নয়? এই যে আমাদের গভর্নর দিল্লিতে গেলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, প্রাক্তন রাজ্যপাল বর্তমানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গে দেখা করলেন, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন, তাই বলছে না সামথিং ইজ কুকিং আপ ইন দিল্লি। সেটা যে রাতারাতি কিছু হবে আমার মনে হচ্ছে না, কিন্তু আরজিকর কাণ্ডকে সামনে রেখে একটা বড় দুর্নীতির অভিযোগ সামনে আসছে। ইডি ইসিআইআর করে তদন্ত শুরু করতে চলেছে।
সিবিআই অভাগিনীর ধর্ষণ ও খুনের তদন্তটা করবে এবং সন্দীপ ঘোষ এবং তার সাঙ্গপাঙ্গদের জেরা করে যে সমস্ত তথ্য উঠে এসছে তাতে আর্থিক দুর্নীতির ব্যাপারটা সামনে আসছে বলে এজেন্সি সূত্রে দাবি করা হচ্ছে। এবং ওই যে বলেছিলেন না সিবিআই আধিকারিক বহুত কুছ মিলা হয়, সেগুলো সব দিল্লিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং ইডির কাছেই আছে, ইসিআইআর করে ইডি নামছে। তাহলে সিবিআই ইডি আরজি করে সিআইএসএফ এর মোতায়েন, রাজ্য জুড়ে নাগরিক আন্দোলন, জুনিয়র ডাক্তাররা ধর্মঘটের রাস্তা থেকে সরে আসতে নারাজ, সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও তারা বলছেন যে সিনিয়র ডাক্তাররা ওটি সামলে আলাদা কাজ করছেন, পরিষেবা রয়েছে, পরিষেবা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী নরমে গরমে অনেক কথা বললেও জুনিয়র ডাক্তাররা কিন্তু অনড় এবং নাগরিক সমাজের সমর্থন তাদের পাশে আছে। অনেকে হাতরাস, উন্নাও, কাঠুয়া ইত্যাদির সঙ্গে আরজি করকে এক বন্ধনীতে রাখছেন। এক বন্ধনীতে রাখা যায় না, ওইগুলো পৈশাচিক নারকীয় ঘটনা। কিন্তু আরজি কর একটা সরকারি মেডিকেল কলেজের হসপিটাল, সেখানে অভাগিনী চিকিৎসক পড়ুয়া, হসপিটাল হচ্ছে ডাক্তারদের কাছে তো বাড়ির মতো, সেকেন্ড হোম। সেখানে কার্যত কর্তব্যরত অবস্থায় হসপিটাল প্রেমাইসেসের মধ্যে একজন ডাক্তারি পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে যেভাবে খুন করা হলো, তার তুলনা কিছুতে হয়? কোনো কিছুর সঙ্গে আরজি করের ঘটনাকে এক বন্ধনীতে রাখা যায় না। সেই জন্য মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উদ্বেগ প্রকাশ করেছেন। আমার মনে হয় বিষয়টা এত সহজে প্রেসিপিটেট করবে না। যদি মুখ্যমন্ত্রী প্রথম থেকেই উদ্যোগী হতেন, সঞ্জয় রায়কে ধরা হলো, বললেন যে প্রধান অভিযুক্ত ধরা পড়ে গেছে, যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, এমনকি মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বলয়ে থাকা চিকিৎসকরা অভিযোগ করছেন, সেই সন্দীপ ঘোষকে প্রোটেকশন দিচ্ছিল স্বাস্থ্য ভবন এমনি এমনি দিচ্ছিল। সর্বোচ্চ প্রভাবশালীর নির্দেশ ছাড়া হয় একটা পাতা নড়ে স্বরাষ্ট্র মন্ত্রক এবং স্বাস্থ্য মন্ত্রকে সর্বোচ্চ প্রভাবশালীর নির্দেশ ছাড়া? উত্তরবঙ্গ লবির নামে খুল্লা পোস্টার পড়ছে হসপিটালে। একজন অসরকারি চিকিৎসক lurking in the back and flaunting his proximity to the powers that be at Namanno, he wields enormous influence. কেন? তাকে বাঁচাবার জন্যই কি এত মরিয়া প্রচেষ্টা? কেন সন্দীপ ঘোষের প্রতি 14 তলা এত নরম, যেখানে বারবার দাবি উঠছে ওকে সাসপেন্ড করা হোক, বিনীত গোয়েলকে অপসারণ করা হোক? মুখ্যমন্ত্রী এখনো she will not budge an inch from a stance. তাহলে স্টেলমেট কাটবে না? জুনিয়র ডাক্তাররা বলছেন এফআইআর এর কথা বললেও আমরা আমাদের পথ থেকে সরে আসবো না। এখন ডাক্তারদের বিরুদ্ধে যদি এফআইআর করেন ডেরিলিকশন অফ ডিউটির কে সামনে রেখে, তাহলে কিন্তু আন্দোলনের তীব্রতা আরো বাড়বে। ডাক্তারদের যে 4টে দাবি, তার মধ্যে 3টে দাবি পূরণ করা নবান্নের পক্ষে সম্ভব, আর তদন্ত করছে সিবিআই। ডাক্তাররা সাধারণ মানুষের দাবি সিবিআই দ্রুত তদন্ত করুক, প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে সামনে আনুক। কিন্তু মুখ্যমন্ত্রী এখনো সেরকম পদক্ষেপ করতে রাজি নন। তিনি ফাঁসি চাই করছেন, পলিটিক্যাল ব্রাউনি পয়েন্ট স্কোর করতে চাইছেন, বলছেন ফোঁস করতে হবে। তৃণমূলের এত কর্মী সমর্থক ফোঁস করলে তো পশ্চিমবঙ্গে থাকা মানুষের পক্ষে একটু সমস্যা হতে পারে। তাহলে যে সরকারটা, যে দলটা 3 মাস আগে এরকম মেজরিটি পেল লোকসভায়, 29টা আসন পেল, ঠিক কয়েক মাসের মধ্যেই তাদেরকে খুব ভালনারেবল লাগছে। কারণ এই আন্দোলনকে কিভাবে মোকাবিলা করবে, কারণ এটা জনগণের আন্দোলন, সেটা তো মমতা সরকার জানে না। জনরোষ যে কি তীব্র সেটা বোধহয় টের পাচ্ছেন,
যারা মেয়েদের রাত দখলকে কটাক্ষ করেছেন তারা এখন মুখে কুলু পাচ্ছেন। শুধু কলকাতা পশ্চিমবঙ্গে জেলা গ্রাম নয়, সারা ভারত এমনকি বিদেশেও মানুষ প্রতিবাদ করছেন এবং এই জন আন্দোলনের অভিঘাত তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং মুখ্যমন্ত্রী তার জুনিয়র ডাক্তারদের তো কোনো দাবি মানছেন না। তাহলে যদি এই স্টেলমেট থেকে একটা অরাজকতার সৃষ্টি হয়, সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, বাংলাদেশে চূড়ান্ত রকম অরাজকতা চলছে এখন। এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছাড়তে চাইছে না, জামাত বিএনপি জোট চাইছে অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিন ঘোষণা করুক, ছাত্ররা -2 পলিসি নিয়ে বাংলাদেশে একটা নতুন সিস্টেম প্রবর্তন করতে চাইছেন, তারা অনভিজ্ঞ, সন্ত্রাসবাদীদের ছেড়ে দেওয়া হচ্ছে জেল থেকে, দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে, ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ জল এবং স্থল সীমান্ত, আর পশ্চিমবঙ্গের ভিতরে যদি পলিটিক্যাল আনরেস্ট বাড়তে থাকে তাহলে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতেই পারে। তখন সুপ্রিম কোর্টের ওই যে সিআইএসএফ মোতায়েন করার নির্দেশকে সামনে রেখে তারা বলবে সুপ্রিম কোর্টে তো কার্যত রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনাস্থা জানিয়েছে, তাই আমরা এই ধরনের পদক্ষেপ করলাম। সেটা তারা কবে করবেন বা আদৌ করবেন কিনা, অনেক প্রস এন্ড কনস দেখতে হবে, সেটা এই মুহূর্তে বলা যায় না। কিন্তু একটা কথা বলতে পারি, সামথিং ইজ কুকিং আপ ইন দিল্লি।